মসনদ থেকে দশখত দিয়ে কোনো দলকে, আওয়ামী রাজাকারদেরকে এই দেশের মানুষ আর মেনে নেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, তাদের মেয়াদ কতদিন, তারা কতদিন থাকতে চান, কিংবা তারা কতদিন থাকবেন? এই জায়গাতে এসে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে গেছে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দিতে পারবো। এই খুনি আওয়ামী লীগের জন্য কারো মায়া কান্নার উদ্রেক হলে আমরা আপনাদেরকে রাজপথে দৌড়ানি দেব। একটি জায়গায় আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো প্রিয় দর্শক, যারা এরকম এক নিউজের মাধ্যমে বাংলাদেশের সমস্ত খবর জানতে চান, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন দর্শক, দেরি না করে সবগুলো ভিডিও দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে, তাদের মেয়াদ কতদিন, তারা কতদিন থাকতে চান, কিংবা তারা কতদিন থাকবেন, এ প্রশ্ন এখন সারা বাংলাদেশে সর্বত্র আলোচিত হচ্ছে। ইতিমধ্যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, যারা এই সরকারের কর্তা ব্যক্তি, কয়েকজন উপদেষ্টাকে, তারা কেউই সঠিক উত্তর দিতে পারেননি। ডক্টর আসিফ নজরুল, যিনি কিনা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত, তিনি খুব কৌশলে প্রশ্নটি এড়িয়ে গিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন যে আমার এখতিয়ার কেবলমাত্র আইন মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের মধ্যে যতটুকু আমার পক্ষে করা সম্ভব আইনগত বিষয়াদি, আমি শুধুমাত্র সেটুকুই করব। অন্যান্য উপদেষ্টারা ওই ব্যাপারে তেমন কোনো কিছু বলেননি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য, রোড ম্যাপ, কী কী করতে চান, এই বিষয়গুলো এখনো পর্যন্ত তিনি বলেননি। হোল্ডার যারা রাজনীতিতে আসতে চান এবং তাদের আসার একমাত্র পথ হলো নির্বাচন, এই জন্য সকলের প্রশ্ন কতদিন থাকবেন। এর মধ্যে সামাজিক মাধ্যমগুলোতে যে জিনিসটি প্রচার করা হচ্ছে যে আন্দোলনকারীরা বা এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছেন সেই ছাত্র, তো যদিও বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু এখানে জনতা নেই, এখানে ছাত্ররা রয়েছেন আর তাদের পছন্দের যারা সুধী সমাজ নেতৃবৃন্দ তারা আছেন। তো তারা যে কথাবার্তা বলছেন সেই কথার প্রথম হলো তারা রাষ্ট্র সংস্কার করতে চান। রাষ্ট্র সংস্কার অত্যন্ত জটিল একটা বিষয়, চলমান প্রক্রিয়া, এবং এটি স্থায়ীভাবে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আমরা যে সবচেয়ে যুগান্তকারী সংস্কারগুলো দেখেছি, সেই সংস্কারগুলো 1, 1.5, 2 বছর পর, 3 বছর পর আসলে আর ঠিক ওইভাবে গ্রহণযোগ্যতা থাকে না বা আকর্ষণ থাকে না। এখন এই যে বর্তমান যে জমানা, সেই জমানাতে সবাই আমার সাথে, যেহেতু এদের সবারই সম্পর্ক ভালো, বিএনপির অনেক বড় বড় নেতা, তারা আমাকে জিজ্ঞাসা করেন যে এই সরকার কতদিন থাকবেন। আওয়ামী লীগের সঙ্গে যাদের সম্পর্ক আমার এখনও রয়েছে, অনেকে পালাননি, যারা পালাননি বা এমনকি যারা পালিয়েছেন, তাদেরা ভালো মানুষও পালিয়েছেন, তারা টেলিফোন করেন, যোগাযোগ করেন, যে জিজ্ঞাসা করেন কতদিন থাকবে, তোমার কাছে তো সব খবর আছে। কিন্তু আমার কাছে আসলে কোনো খবর নেই। এমনকি বাস্তবতা হলো যে এই সরকার কতদিন থাকবেন এই খবর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে নেই, কিংবা যে ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখনও পর্যন্ত বলতে পারবেন না যে তারা কতদিন থাকবেন। এর কারণ হলো সময়টা খুবই অস্থির, চারিদিক থেকে চাপ, নিত্য নতুন সমস্যা, যেগুলো দৃশ্যমান সমস্যা, এগুলো আসলে খুব ছোট ছোট সমস্যা। রাষ্ট্র কেমন আচরণ করে, জনগণ কেমন আচরণ করে এবং অর্থনীতি কীভাবে সচল থাকে, তার উপর কিন্তু এই সরকারের স্থিতি কার্যকাল নির্ভর করবে। এবং আপনারা জানেন যে 1/11-এর সময় খুব তাড়াহুড়ো করতে গিয়ে, বেশি সততা দেখাতে গিয়ে প্রতিহিংসামূলকভাবে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ব্যবসায়ীদের সর্বনাশ করেছিল। এবং সেই ব্যবসায়ীদের সর্বনাশ করার পরে তারা গ্রামের প্রান্তিক লেভেলে গিয়ে যে ভাঙচুর করেছিল, গ্রামের বাজারগুলোতে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, তার ফলে পুরো ইকোনমি মুহূর্তের ভিতরে একেবারে ডাউন হয়ে গিয়েছিল। এবং সেই অবস্থা থেকে 1/11 সরকার কিন্তু দাঁড়াতে পারেনি, তাকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছিল। এবং সেই ত্যাগ করার পেছনে যতটা না রাজনৈতিক ছিল, তার চেয়ে কিন্তু বেশিরভাগ অর্থনীতি ছিল। আবার এইবার আওয়ামী লীগের যে পতনটা, সেই আওয়ামী লীগের পতনটা কিন্তু তারা ক্ষমতা হারায়নি, ক্ষমতা তাদেরকে হারিয়েছে, এবং পেছনে ছিল একমাত্র অর্থনৈতিক সংকট, এবং আবারও বলছি একমাত্র অর্থনৈতিক সংকট। এবং সেই সংকটটি গত 1 মাসের যে অধিক সময় ধরে বাংলাদেশে যে আন্দোলন চলেছে এবং এখনও পর্যন্ত যে স্থবিরতা চলছে, এতে করে হিসাব করতে হবে যে আমাদের জিডিপিতে কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এবং আমি মনে করি সব মিলিয়ে এখনও পর্যন্ত কয়েক লাখ কোটি টাকা, আবার বলছি কয়েক লাখ কোটি টাকা, অর্থাৎ আমাদের যে বাজেট, বাৎসরিক বাজেট, তার অন্তত পক্ষে 30 to 40% আমাদের এই কয়েকদিনে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন নতুন সরকারকে এইগুলো তো সামাল দিতে হবে, বিদেশ থেকে ঋণ এনে।
এই সামাল দিতে হবে। স্থানীয়ভাবে ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়ার মতো অবস্থা সরকারের নেই। মুদ্রা ছাপিয়ে পরিস্থিতি কোনো অবস্থাতেই সামাল দেওয়া সম্ভব নয়। তো ঋণ দেওয়ার জন্য IMF, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে যা কিছু রয়েছে তাদের কাছে আনতে হবে, এবং এটা এই 1 বছর সরকার চালানোর জন্য তাকে কম করে হলেও 25 থেকে 30 বিলিয়ন ডলার একেবারে ইমিডিয়েট ঋণ লাগবে, যেটা ডক্টর ইউনূস সাহেব যদি এটা বিশ্ব ব্যাংক থেকে আনতে না পারেন তাহলে তার জন্য সরকার চালানোটা একেবারেই কঠিন হয়ে যাবে। আমাদের আর্মি বলেন, পুলিশ বলেন, যা কিছু বলেন, সরকারি কর্মকর্তা, তাদের বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না। যে ছেলেমেয়েরা এখন আনন্দ উল্লাস করছেন, আলটিমেটলি তাদেরকে তো তারা সবাই পিতামাতার উপর নির্ভরশীল। এখন সেই পিতামাতা যদি আয় না থাকে, রোজগার না থাকে, তাহলে এই ছেলেমেয়েরা রাস্তাঘাটে কীভাবে থাকবেন? এখন তো তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে তারা ডিউটি করছেন, পকেটের পয়সা খরচ করে ওয়াল রং করছেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এখন চারিদিকে এতটা অনিশ্চয়তা যে এখানে একটার সঙ্গে একটা সংযোগ ঘটিয়ে আপনি সুনির্দিষ্ট করে বলতে পারছেন না যে কতদিন এই সরকার টিকবে, কতদিন এই সরকার থাকবে, এই সরকার কবে যাবে, ইত্যাদি আরও অনেক কিছু। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগও চায় খুবই দ্রুত ডক্টর ইউনূসের সরকার তিনি যেন নির্বাচন দেন। আবার পাশাপাশি বিএনপিও চায় আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আবার বিকাশ গ্রুপ, রাশেদ এবং তারেকদের গ্রুপটা তারাও চায়, এদের হিসাব আলাদা। এখন আওয়ামী লীগ বিএনপি দেখেন সচিবাজের জয় বলছিল যে বেগম খালেদা জিয়ার প্রশংসা করছিলেন, পাশাপাশি দলকে গোছানোর জন্য আহ্বান জানাচ্ছিলেন। বিএনপিও ঠিক একই পন্থায় কথা বলছে। এই জায়গাতে এসে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে গেছে। কেন? ইউনূসের সরকারটাকে নিয়ে তারা টেনশনে আছেন। তারা মনে করছেন যে ডক্টর ইউনূস মানে যেহেতু এই পর্যন্ত তারা আসলে কতদিন থাকবেন, বিভিন্ন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে মিনিমাম 2-3 বছরের লেগা, মিনিমাম 3 বছর, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রিকোয়ারমেন্টটা ছিল রাষ্ট্রপতির কাছে, সেখানে স্পষ্ট লেখা ছিল 3 থেকে 6 বছর, তার মানে মিনিমাম 3 বছর থাকার একটা প্ল্যান আছে। এখন এটা কি অসাংবিধানিক নাকি সাংবিধানিক, এটা নিয়েও নানান দ্বিমত আছে। সুপ্রিম কোর্ট থেকে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে টোটাল এন্টায়ার যে পলিটিক্স অথবা এন্টায়ার যে গভর্নমেন্ট সিস্টেম সেটাকে কিন্তু কন্ট্রোল করছে প্রকাশ্যে ছাত্ররা। আর সেখানে ছাত্রদের রিকোয়ারমেন্টে একের পর এক দেখেন বড় বড় জায়গাগুলোতে আইজিপি, ডিজিএফআইয়ের মতন, বিজিবির মতন, সেনাবাহিনীর প্রধান আই ডোন্ট নো তিনি কতক্ষণ আছেন, বা আরও যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেখানে কিন্তু পরিবর্তন হয়েছে। তবে এই পরিবর্তনটা দলভিত্তিক পরিবর্তন না হইয়া মোটামুটি যাদেরকে গ্রহণযোগ্য অবস্থায় মানা যায় তাদেরকে রাখা হয়েছে। এখন এই যে দ্রুততম সময়ে নির্বাচন দিলে আসলে লাভটা কি হবে? এখানে লাভ হবে না। আমি মনে করি এই জায়গা থেকে আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের শিক্ষণীয় বিষয় আছে। কোনটা? যে বাংলাদেশে আগামী দিনে তারা কেমন রাজনীতি করবে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমরা যারা এই দলগুলোর ফ্যান ফলোয়ার আছি, যারা সুস্থ মস্তিষ্কের, যারা চাই বাংলাদেশে এগিয়ে যাক, আমার দলকে মানুষ ভালোবাসুক, আমরা চাই তাদের ভালো কাজের মাধ্যমে, আমরা চাই আমার দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে এত বেশি ভালো কাজ করবে যে বিএনপি এসে সেইটারে ওভারটেক করবে। আমার দল যখন ক্ষমতায় থাকবে মানুষ এতটা নিরাপত্তা, এতটা সুযোগ সুবিধা পাবে রাষ্ট্র কর্তৃক বা তাদের নেতাকর্মীদের কর্তৃক, যেটাকে বিএনপি মনে করবে আমরা আরো ভালো করতে হবে। কিন্তু এত বছর যাবত, 53 বছর যাবত মুখে মুখে যে যাই দালালি করি, বাস্তবতা হচ্ছে কি? আমার দল ক্ষমতায় আসছে, বিএনপির দৌড়াবো, পিটাবো, সিন্ডিকেট করবো, সচিবালয় একটা স্কুল পর্যন্ত, এলাকার মসজিদ পর্যন্ত কমিটি চেঞ্জ হবে। আবার বিএনপি ক্ষমতায় আসবে, ওই এয়ারপোর্টের নাম চেঞ্জ হবে, আওয়ামী লীগ এটারে চেঞ্জ করবে, সেটারে চেঞ্জ করবে। এই টাকাগুলো তো এরাদের বাবার পকেট থেকে আনে না। আমরা দল করি কিন্তু দল বেচা ভাত খাই না। জাতীয় স্বার্থের শত্রু কারা? বাংলাদেশকে যারা সিকিমের মতো দাসত্বের শৃঙ্খলে বাঁধতে চায় তারা কারা? বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার বীর সেনানী কারা? এই বাংলাদেশ আহত হলে বাংলাদেশের সীমান্তের দিকে যদি কেউ ভ্রুকুটি তুলে তাকাতে চায়, সবাইকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের 1,00,000 কোটি আবু সাঈদ আর মুক্তরা বুক পেতে দিয়ে এই লাল সবুজের পতাকা আর সীমান্তকে বাঁচিয়ে রাখবে। কোন শত্রুর কাছে বাংলাদেশ দাসত্ব দেওয়া হবে না, হয় নাই, ভবিষ্যতে হবে না। তাই আমরা পরিষ্কার করে শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা এখনো ষড়যন্ত্র করছেন, যারা এখনো মনে করছেন আগস্ট এবং জুলাই বিপ্লবের পরাজিত আলরা রাজাকার এবং আল বদর আওয়ামী হানাদারদেরকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আনবেন, মাইনরিটিদের ব্যানার দেখিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করবার ষড়যন্ত্র করছেন, আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যেই গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশ লাল সবুজের পতাকার নিচে একাকার হয়ে গেছে, কোন দিল্লির মসনদ থেকে দশখত দিয়ে কোন দলকে, আওয়ামী রাজাকারদেরকে এই দেশের মানুষ আর মেনে নেবে না, জান দেবে, রক্ত দেবে। অতএব সেই জাতীয় শত্রু মৃত্যুর জায়গা থেকে আমরা দেশবাসীকে বলছি, আমরা রাজপথে যেভাবে ছিলাম সেইভাবে থাকবো। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই মুক্তিযুদ্ধের নতুন সরকার গঠিত হয়েছে, আমরা তাদের পাশে আছি, থাকবো, তাদেরকে প্রয়োজনে সমালোচনা করব। কিন্তু এটা বলতে হবে, বুঝতে হবে, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হওয়া মানে দিল্লির দাসত্বের সফল হওয়া। এই সরকার ব্যর্থ হওয়া মানে হচ্ছে আওয়ামীর মতো ফাঁসিবাদ ফিরে আসা। এই সরকার ব্যর্থ হওয়া মানে শত শত শহীদের লাশের সাথে বেইমানি করা। তাই আমরা বলতে চাই, এই সরকারকে সফল হইতে হবে। আমরা সমালোচনা করবার পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে আমরা আজকে 1 দফা 11 দফা প্রস্তাবনা এবং প্রত্যাশার কথা বলছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ডিসাইসিভলি স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, লাল সবুজের পতাকার পক্ষে, শহীদ আবু সাঈদ আর মুক্তের রক্তের পক্ষে সিদ্ধান্ত নেবেন। ছাত্র জনতার বিপ্লবে
জুলুমের বিপক্ষে যদি কোনোভাবে আপনারা অবস্থান নেন, আমরা আবার রাস্তায় নেমে আসবো। আমাদের আবু সাঈদরা আবার বুদাম খুলে বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়াবে। রক্ত দিয়ে লাল সবুজের পতাকাকে আবার রক্ষা করা হবে। কোন শত্রুকে বাংলাদেশ ছেড়ে দেবে না, বিক্রি করা হবে না। বেঈমানদের হাতে এই মানচিত্র বর্গা দেওয়া হবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।